শহরের কোলাহল থেকে দূরে এক নির্জন দ্বীপ। সেখানের এক লাক্সারি বাড়িতে ছুটি কাটাতে এসেছে একটি পরিবার, কিন্তু হুট করে তাদের সে আনন্দ বদলে যায় এক অজানা আতঙ্কে। ফোন, ইন্টারনেট, জিপিএস সবই এক নিমিষে গায়েব। এরপর একে একে যা ঘটতে থাকে তা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। মাঝ সমুদ্রের বিশাল জাহাজ তীরের ওপর উঠে আসা থেকে শুরু করে শয়ে শয়ে টেসলা গাড়ির বীভৎস ধ্বংসলীলা, সবই কি কোনো তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত? বলছিলাম বর্তমান সময়ের অন্যতম আলোচিত সাইকোলজিক্যাল থ্রিলার মুভি লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ডের কথা। তো চলো শেষ পর্যন্ত তোমার রক্ত হিম করতে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটা পরিবারকে দেখি। বাবা, মা, এক ছেলে আর এক মেয়ে নিয়ে ছিমছামে একটা পরিবার। কিন্তু গল্পের আসল টুইস্ট লুকিয়ে আছে এই পরিবারের মা অ্যামান্ডাকে ঘিরে। এই মহিলা একটু অদ্ভুত টাইপের। পৃথিবীর কাউকে তিনি বিশ্বাস করতে পারেন না। তার এই সন্দেহ করার স্বভাবটা এতটাই বেশি যে এটাকে এক ধরনের মানসিক সমস্যা বললেও ভুল হবে না। মানুষ দেখলেই তার কেমন যেন বিরক্ত লাগে। আর এই বিরক্তি থেকে অ্যামান্ডা হঠাৎ করে একটা অদ্ভুত কাজ করে বসেন। কাউকে কিছু না জানিয়ে চুপচাপ একটা দ্বীপে ছুটি কাটানোর জন্য একটা বাড়ি ভাড়া করে ফেলেন। পরিবারের কেউ এই ব্যাপারে বিন্দুমাত্র জানে না। পরের দিন সকালে তার স্বামী ক্লে ঘুম থেকে উঠতেই অ্যামান্ডা তাকে জানায় যে তারা এখনই ভ্যাকেশনে যাচ্ছে। ক্লে পুরোপুরি অবাক। হঠাৎ করে ছুটির প্ল্যান কোথা থেকে এলো? ক্লে অবাক হয়ে জানতে চাইলে অ্যামান্ডা উত্তরে বলে চারপাশের এই মানুষগুলোকে দেখতে দেখতে তিনি সির্ফ হাঁপিয়ে উঠেছেন, তাই দূরে কোথাও যেতে চান। সবচেয়ে মজার ব্যাপার হলো পরিবারের কেউ যেন যাওয়ার ব্যাপারে কোনো অজুহাত না দিতে পারে, তাই অ্যামান্ডা আগে থেকেই সবার ব্যাগপত্র গুছিয়ে একেবারে রেডি করে রেখেছে। মূলত এখান থেকে মুভির আসল টুইস্ট শুরু হয়। এরপর তারা রওনা হয়। রাস্তায় তাদের মেয়ে রোজের চোখ সবসময় আটকে আছে ট্যাবলেটে। সে জনপ্রিয় টিভি সিরিজ ফ্রেন্ডস দেখতে ভীষণ ভালোবাসে। সুযোগ পেলে এপিসোডের পর এপিসোড শেষ করছে। অবশেষে তারা সেই দ্বীপের ভাড়া করা বাড়িতে এসে পৌঁছায়। বাড়িটা সত্যি অসাধারণ। ভেতরে ঢুকতেই দেখা যায় কিচেনে তাদের স্বাগত জানানোর জন্য একটা ওয়েলকাম বোর্ডে ফুলের তোড়া আর মদের বোতল সাজানো আছে। বিশাল আর খোলামেলা বেডরুম দেখে অ্যামান্ডা তো আনন্দের ছোট বাচ্চাদের মতো বিছানায় লাফাতে শুরু করে দেয়। এভাবে বেশ হাসি খুশিতেই তাদের ভ্যাকেশন শুরু হয়। বাড়িটা ঘুরে দেখার পর তারা সোজা চলে যায় সমুদ্র সৈকতে। বাচ্চারা জামাকাপড় পাল্টে পানিতে নেমে পড়ে, আর মা বাবা সৈকতে শুয়ে আরাম করে রোদ পোহাচ্ছিলেন। সবকিছু একদম পারফেক্ট মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ করে তাদের চোখ পড়ে দূর সমুদ্রের মাঝখানে একটা বিশাল আকারের জাহাজের দিকে, আর সেটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। প্রথমে তারা শুয়ে শুয়ে ওটা নিয়ে আলোচনা করছিল, হয়তো কোনো সাধারণ জাহাজ হবে। কিন্তু পরিস্থিতি বদলাতে সময় লাগলো না। হঠাৎ রোজ চিৎকার করে উঠে বলে, মা দেখো, জাহাজটা একদম আমাদের দিকে আসছে। অ্যামান্ডার ক্লে ধরফর করে উঠে বসলেন। তারা দেখে যে বিশাল সেই জাহাজটা সত্যি তাদের দিকে এগিয়ে আসছে। অ্যামান্ডা বুঝতে পারেন যে বড় কোনো বিপদ হতে যাচ্ছে। সে ভয়ে চিৎকার করে বলতে থাকে, এখানে থাকা একদম সেফ না, পালাও সবাই। তারা কোনো মতো নিজেদের জিনিসপত্র আর বাচ্চাদের নিয়ে দৌড়াতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তেই কান ফাটানো শব্দ করে বিশাল সেই জাহাজটা সৈকতের বালিতে এসে আশ্রয় পড়ে। মাটির অনেকটা ভেতরে ঢুকে গিয়ে সেটা আটকে যায়। চারপাশের মানুষজন ভয়ে এদিক ওদিকে দৌড়াতে থাকে। কেউ কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর দৃশ্য ভিডিও করতে শুরু করে। কিছুক্ষণ পর ক্লে সেখানে থাকা একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে যে আসল ঘটনা কি। অফিসার জানায় জাহাজটির নেভিগেশন সিস্টেম পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছিল, আর সেই কারণে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা তীরের ওপর উঠে এসেছে। এরপর কফি কিনে বাড়ি ফেরার পথে তারা টিভিতেও এই ঘটনার খবর দেখতে পায়। কিন্তু আসল সমস্যা শুরু হলো তারা বাড়ি ফেরার পর। তারা খেয়াল করে যে পুরো বাড়িতে ইন্টারনেট কাজ করছে না। ঠিক সেই সময় জানালা দিয়ে তাদের চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। সুইমিং পুলের ঠিক পাশেই একটা হরিণ তার বাচ্চা নিয়ে আপন মনে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে ক্লে খুব খুশি হয়। সে ভাবে এটা হয়তো খুব ভালো একটা লক্ষণ। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে বনের হরিণ যখন জঙ্গল ছেড়ে মানুষের কাছাকাছি চলে আসে, তার মানে জঙ্গলে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যা তাদের ভয় পাইয়ে দিয়েছে। বড় কোনো বিপদের আভাস এটা। কিন্তু এই পরিবারটি তখনও বুঝতে পারেনি যে তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। এদিকে ইন্টারনেট না থাকায় রোজ বারবার চেষ্টা করেও তার প্রিয় সিরিজটা আর দেখতে পারে না। একসময় মন খারাপ করে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়ে। বাচ্চাদের ঘুম পাড়িয়ে অ্যামান্ডার ক্লে সোফায় বসে জেঙ্গা খেলতে শুরু করে। জেঙ্গা হলো এমন একটি খেলা যেখানে একটি করে কাঠ সরাতে হয় এবং যার সময় সব ভেঙে পড়বে সে আউট হবে। কাঠের ব্লক সরানোর এই খেলাটা অ্যামান্ডা প্রায় বাচ্চাদের সাথে খেলে। চারপাশটা একদম শান্ত। ঠিক তখনই অ্যামান্ডার কানে এলো একটা অদ্ভুত শব্দ। সে চমকে উঠে ক্লেকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু শুনতে পেলে? কিন্তু ক্লে অবাক হয়ে মাথা নাড়ায় যে সে কিছুই শুনতে পায়নি। মাঝরাতে হঠাৎ আবার একই শব্দ হয়। এবার আর কোনো সন্দেহ নেই, দরজার ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। অ্যামান্ডা তো ভয়ে রীতিমতো কাঁপছে। সে ক্লেকে বলে আত্মরক্ষার জন্য লাঠি হাতে নিতে,
কিন্তু হাতের কাছে তেমন কিছু না পেয়ে ক্লে ঘর সাজানোর একটা ভারী পাথর তুলে নেয়। অ্যামান্ডা তাকে মনে করিয়ে দেয় ফোনটা যেন তার কাছেই রাখে, বিপদ বুঝলেই পুলিশকে কল করতে হবে। এরপর ভয়ে ভয়ে তারা দরজা খোলে, কিন্তু বাইরে কোনো ডাকাত নেই। দাঁড়িয়ে আছে স্যুটবুট পরা এক ভদ্রলোক আর তার অল্প বয়সী মেয়ে। মাঝরাতে বিরক্ত করার জন্য ভদ্রলোক প্রথমে ক্ষমা চেয়ে নেয়। এরপরে সে এমন একটা কথা বলে যা শুনে অ্যামান্ডা একদম চমকে ওঠে। এরপর লোকটি জিজ্ঞেস করে, আপনি কি অ্যামান্ডা স্যানফোর্ড? অ্যামান্ডা অনেক অবাক হয়, এত রাতে অচেনা এক লোক তার নাম জানলো কিভাবে। এরপর লোকটি নিজের পরিচয় দিয়ে বলে তার নাম জিএস স্কট, আর এই বাড়িটি আসলে তারই, এবং সে ইমেলের মাধ্যমে অ্যামান্ডার কাছেই বাড়িটা ভাড়া দিয়েছে। বাড়ি ভাড়ার সব কথা আর টাকার লেনদেন হয়েছিল ইমেলে। মালিককে সে কখনো চোখেই দেখেনি। আর অ্যামান্ডার স্বভাবটা হলো সে চট করে কাউকে বিশ্বাস করতে পারে না। তাই নিজের বাড়ির মালিক দাবি করলেও স্কটকে দেখে অ্যামান্ডার মনে সন্দেহ দানা বাঁধে। বাইরে তখন বেশ ঠান্ডা। স্কট অনুরোধ করে তাদের একটু ভেতরে আসার অনুমতি দেওয়ার জন্য। অ্যামান্ডা খুব একটা রাজি না থাকলেও বাধ্য হয়ে তাদের ভেতরে আসতে দেয়। স্কট জানায় এইভাবে হুট করে আসার পেছনে কারণ হলো তাদের দুজনের ফোনেই পুরোপুরি ডেড, কোনো সিগন্যাল নেই। এটা শুনে অ্যামান্ডার ক্লে নিজেদের ফোন চেক করে দেখে অবাক কাণ্ড, তাদের ফোনেও কোনো নেটওয়ার্ক নেই। বাচ্চারা তখন অন্য ঘরে ঘুমাচ্ছে, তাই স্কট সবাইকে কিচেনে নিয়ে যায় যাতে শান্তিতে কথা বলা যায়। এরপর স্কট আসল ঘটনা খুলে বলে। সে জানায় শহরে তাদের একটা অ্যাপার্টমেন্ট আছে ঠিকই, কিন্তু সেখানে হঠাৎ এক ভয়াবহ ব্ল্যাকআউট শুরু হয়েছে। পুরো শহর অন্ধকারে ডুবে আছে, কারো ফোনে নেট বা সিগন্যাল নেই, চারদিকে একটা চরম বিশৃঙ্খলা। স্কট তার অ্যাপার্টমেন্ট শহরের বিল্ডিংয়ের 14 তলায়, লিফট বন্ধ, আর এই বয়সে হাঁটুর ব্যথা নিয়ে 14 তলার সিঁড়ি দিয়ে ওঠা স্কটের পক্ষে অসম্ভব। এমনকি রাস্তার ট্রাফিক সিগন্যালগুলো কাজ করছে না, রাস্তায় ভয়াবহ জ্যাম। সেখানে পৌঁছাতে অন্তত 6-7 ঘন্টা লেগে যাবে। তাই বাধ্য হয়ে তারা এই দ্বীপের বাড়িতে ফিরে এসেছে। কিন্তু অ্যামান্ডা সব কোনোভাবে বিশ্বাস করতে চায় না। তার সোজা কথা, এসব আজগুবি গল্প আমি কেন বিশ্বাস করব? স্কটের মেয়ে তখন একটু রেগেই বলে, বিপদের সময় আমরা আমাদের নিজেদের বাড়িতে আসবো না তো কোথায় যাব? কিন্তু অ্যামান্ডাও নাছোড়বান্ধা। সে জানিয়ে দেয় তারা নিয়ম মেনে পুরো টাকা দিয়ে বাড়ি ভাড়া নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্কট একটা অফার দেয়। সে বলে প্রয়োজনে সে ভাড়ার পুরো টাকাটাই ফেরত দেবে। এটা শুনে অ্যামান্ডা আরও রেগে যায়। সে ভাবে স্কট তাদের মাঝরাতে বাড়ি থেকে বের করে দিতে চাইছে। সে বলে, মাঝরাতে আপনি আমাদের বেরিয়ে যেতে বলছেন? আমি এক্ষুনি আমার আইনজীবীর সাথে কথা বলবো। কিন্তু সে চাইলেও কাউকে কল করতে পারে না, কারণ ফোনে তো কোনো নেটওয়ার্কই নেই। শেষমেশ পরিস্থিতি বেগতিক দেখে স্কট বলে তাদের এখনই বাড়ি ছেড়ে যেতে হবে না, সে ভাড়ার অর্ধেক টাকা ফেরত দিয়ে দেবে। যেহেতু বাড়িটা দোতলা, তাই অ্যামান্ডার পরিবার উপরের তলায় থাকবে আর স্কট ও তার মেয়ে নিচের তলায় থাকবে। কিন্তু অ্যামান্ডা এত রাজি হয় না। সম্পূর্ণ অচেনা দুজন মানুষের সাথে একই ছাদের নিচে রাত কাটানো তার কাছে একদমই নিরাপদ মনে হয় না। তার ধারণা হয়তো কয়েক ঘন্টার মধ্যে ব্ল্যাকআউট ঠিক হয়ে যাবে, তাই এত তাড়াহুড়া করে বাড়ি শেয়ার করার কোনো মানেই হয় না। অ্যামান্ডার আপত্তির মাঝেই জিএস স্কট তাকে কাছে ডাকে। মদের বোতলে রাখা লকারটা খোলার চেষ্টা করছে সে, হাতে বিশাল এক চাবির তোড়া। একটা একটা করে চাবিগুলো দিয়ে সে লকার খোলার চেষ্টা করে আর নিজের মনেই বিড়বিড় করে, আমার স্ত্রী সবসময় বলতো চাবিগুলোতে নাম লিখে রাখতে, কিন্তু আমি শুনিনি। আসল চাবিটা খুঁজে পেতে তার এত দেরি দেখে অ্যামান্ডার সন্দেহ আরও বেড়ে যায়। তার মনে প্রশ্ন জাগে, এই লোক কি আসলেই বাড়ির মালিক, নাকি মালিক সেজে কোনো ধান্দা করতে এসেছে? এমনকি অ্যামান্ডার মাথায় এমন চিন্তাও আসে যে হয়তো সে আসল মালিককে খুন করে তার চাবির তোড়া নিয়ে এখানে এসেছে। এরপর স্কট ড্রয়ার থেকে $1000 ক্যাশ বের করে। টাকাটা সে অ্যামান্ডার হাতে দিয়ে বলে, এই নিন আপনাদের অর্ধেক রিফান্ড। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি টাকাটা আমি সেটেল করে দেব। টাকা পেয়ে ক্লে খুশি হলেও অ্যামান্ডা তাকে আড়ালে টেনে নিয়ে যায়। ফিসফিস করে তাকে বলে, আমরা ওদের কিভাবে বিশ্বাস করব? ওরা যখন এলো আমরা তো ওদের কোনো গাড়ির শব্দই শুনতে পেলাম না। ক্লে তখন যুক্তি দেয় যে স্কটের কাছে তো বাড়ির চাবি আছে আর সে ড্রয়ার খুলে টাকা বের করেছে। কিন্তু অ্যামান্ডা পাল্টা যুক্তি দেয় যে এই বাড়িতে যারা কাজ করে তাদের কাছেও তো সব চাবি থাকে, তারাও জানে কোন লকার কোথায়। কাজের লোকরাও তো মালিক সেজে অভিনয় করতে পারে। অ্যামান্ডার এই ভয়ার সন্দেহ তখন একদম চরম অবস্থায় পৌঁছে যায়। ক্লে অনেক বুঝিয়ে অ্যামান্ডাকে বলে, ওরা তো অনেক ভয় পেয়ে আর বিপদে পড়ে এখানে এসেছে, একটা রাতেরই তো ব্যাপার, চলো ওদেরকে একটা সুযোগ দেই। ক্লে কথা দেয় যদি কিছু অস্বাভাবিক মনে হয় তখন না হয় তারা ব্যবস্থা নেবে। শেষমেশ অ্যামান্ডা রাজি হয়। এরপর স্কট লকার থেকে মদ বের করে দারুণ একটা ককটেল বানায়। ক্লে সেটা খেয়ে খুব প্রশংসা করে, কিন্তু অ্যামান্ডা ওটা ছুঁয়েও দেখে না। স্কটের মেয়ের সাথে অ্যামান্ডার আচরণে বেশ একটা অস্বস্তি কাজ করছিল। এক পর্যায়ে মেয়েটা শান্ত হওয়ার জন্য একটু বাইরে খোলা হয়ে যায়। সুযোগ বুঝে অ্যামান্ডা স্কটকে জিজ্ঞেস করে, আপনার ওয়াইফ কোথায়? ব্ল্যাকআউটের কথা শুনে কি তাকে ভুলেই গেলেন? স্কট জানায়
তার স্ত্রী কাজের জন্য অন্য শহরে গেছে, কাল সকালে ফেরার কথা। তখন অ্যামান্ডা হঠাৎ করে বলে, কিছু মনে করবেন না, আমি কি আপনার আইডি কার্ডটা দেখতে পারি? আপনারা হুট করে এসে বললেন আপনি মালিক। কার্ডটা দেখলে আমার একটু বিশ্বাস হতো। স্কট রাজি হয়ে পকেটে হাত দেয়, কিন্তু অবাক হয়ে দেখে তার মানিব্যাগটাই নেই। সে বেশ ঘাবড়ে গিয়ে বলে যে আসার পথে হয়তো কোথাও সেটা হারিয়ে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে স্কটের মেয়ে টিভি অন করে। সেখানে কোনো চ্যানেল চলছিল না, বরং স্ক্রিনে একটা ইমার্জেন্সি ব্রডকাস্ট বা জরুরি মেসেজ দেখাচ্ছিল। সেখানে লেখা ছিল, সরকারের কাছ থেকে সঠিক তথ্য আসা না পর্যন্ত অপেক্ষা করুন। এই সতর্কবার্তা দেখার পর অ্যামান্ডা প্রথমবারের মতো বিশ্বাস করে যে সত্যিই শহরে বড় কোনো বিপদ বা ব্ল্যাক আউট হয়েছে। তারা সবাই রাজি হয় যে আজ রাতটুকু সবাই এখানেই থাকবে, কাল সকালে বাকি সিদ্ধান্ত নেওয়া যাবে। কথা বলা শেষ হতে না হতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। কিচেন টেবিলে কাঠের ব্লক দিয়ে সাজানো জেঙ্গা নামে যে গেমটা তারা খেলছিল সেটা স্পষ্ট না করা সত্ত্বেও হঠাৎ করে পুরো কাঠের স্তূপটা ভেঙে পড়ে। সবাই এক মুহূর্তের জন্য থমকে যায়। এরপর নিয়ম অনুযায়ী স্কট আর তার মেয়ে বেসমেন্টে তাদের জন্য ঠিক করা রুমে চলে যায়। রুমটা মাটির অনেকটাই নিচে, যেখান থেকে বাইরের দুনিয়া খুব সামান্যই দেখা যায়। সেখানে গিয়েও তারা টিভিতে সেই ইমার্জেন্সি অ্যালার্ট দেখতে পায়। মেয়েটা তার বাবাকে জিজ্ঞেস করে, তোমার ক্লায়েন্ট কি তোমাকে এই ব্যাপারে কিছু বলেনি? স্কট কথাটা এড়িয়ে গিয়ে বলে, এখন এসব নিয়ে কথা বলে লাভ নেই, সকালে দেখা যাবে। এরপর ক্যামেরা ফোকাস করে টিভি স্ক্রিনে। এতক্ষণ টিভিতে যে ইমার্জেন্সি অ্যালার্ট দেখাচ্ছিল সেটা হঠাৎ বদলে গিয়ে সিএনএন নিউজ চলতে শুরু করে। খবরের ব্রেকিং নিউজে লেখা ওঠে, সাইবার অ্যাটাক অ্যাক্রস দ্য কান্ট্রি, অর্থাৎ পুরো দেশ জুড়ে সাইবার হামলা হয়েছে। তবে সিএনএনের ওই নিউজটা মাত্র 1 সেকেন্ডের জন্য টিভি স্ক্রিনে ভাসে, তারপরই লাইনটা আবার পুরোপুরি কেটে যায়। পরদিন সকালে ঘুম ভেঙে অ্যামান্ডা চমকে ওঠে। তার ফোনে সিএনএন নিউজের একটা নোটিফিকেশন আসে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই সেটা আবার গায়েব হয়ে যায়। সে তড়িঘড়ি করে তার স্বামী ক্লেকে বিষয়টা দেখানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণ স্ক্রিন পুরো ফাঁকা। ক্লে অবাক হয়ে জানতে চায়, কি দেখলে তুমি? অ্যামান্ডা চিন্তিত মুখে বলে, 3টে নোটিফিকেশন ছিল, প্রথম দুটো শহরের ব্ল্যাকআউট নিয়ে, আর 3 নম্বরটায় লেখা ছিল হ্যাকাররাই নাকি এই পাওয়ার কাটের জন্য দায়ী, তারা কোনো একটা সফটওয়্যারে হামলা চালিয়েছে। ওইদিকে মেয়ে রোজ জানালার কাছে দাঁড়িয়ে একদৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। রোজ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, এত দামি গাড়িটা কার? তখন ক্লে আর অ্যামান্ডা তাকে গত রাতের সব ঘটনা খুলে বলে, কিভাবে শহর ব্ল্যাকআউট হলো, আর এই বাড়ির মালিক স্কট ও তার মেয়ে রুথ বাধ্য হয়ে এখানে আশ্রয় নিয়েছে। কিন্তু এসব নিয়ে রোজের কোনো মাথা ব্যথা নেই। তার মন পড়ে আছে ফ্রেন্ডস টিভি সিরিজের দিকে। সিরিজের শেষ এপিসোডটা দেখতে না পারায় তার মন ভীষণ খারাপ। একরাশ অভিমান নিয়ে সে একাই সুইমিং পুলের পাশে গিয়ে বসে পড়ে। সেখানে বসে রোজ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করে। গত রাতে যেখানে মাত্র 2টো হরিণ ছিল, আজ সেখানে 7-8টা হরিণ একসাথে ঘুরে বেড়াচ্ছে। কৌতূহল সামলাতে না পেরে রোজ স্থির পায়ে সেগুলোর দিকে এগিয়ে যায়। তখন দেখা যায় সেখানে কয়েকটা নয়, বরং শত শত হরিণ একসাথে জড়ো হয়েছে। দেখে মনে হচ্ছে জঙ্গলের সব হরিণ একজোট হয়ে এই বাড়ির আশেপাশে চলে এসেছে। বাড়ির ভেতরে তখন অন্য আলোচনা চলছে। স্কটের মেয়ে রুথ সকালে কফি খেতে নিচে আসে। অ্যামান্ডা তাকে ওই নোটিফিকেশনগুলোর কথা জানায়। অ্যামান্ডার তখনও ধারণা এই ব্ল্যাকআউট খুব সাধারণ সমস্যা, একটু পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু রুথ তার সাথে একদমই একমত হয় না। তার মন কুগাইছে। সে বুঝতে পারছে খুব বড় এবং ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। একটু পর বাড়ির মালিক স্কট সেখানে আসে। অ্যামান্ডা তাকেও ওই হ্যাকারদের অ্যাটাক আর নোটিফিকেশনের কথা খুলে বলে। স্কট সব শুনে 2000 সালের একটা পুরনো ঘটনার কথা বলে। সে বলে, প্রায় 23 বছর আগে ঠিক এমন একটা সাইবার হামলা হয়েছিল। নাম ছিল লাভবাগ। এটা এমন একটা ভাইরাস ছিল যেখানে ইমেলে আই লাভ ইউ লিখে একটা অ্যাটাচমেন্ট পাঠাতে হতো। কেউ সেটা ওপেন করলেই তার কন্ট্যাক্ট লিস্টে সবার কাছে ভাইরাসটা নিজে থেকেই চলে যেত। স্কট জানায়, কোনো বড় উদ্দেশ্য ছাড়া সির্ফ নিজেদের ক্ষমতা দেখানোর জন্য 2টো উঠতি বয়সী ছেলে ওই কাণ্ড ঘটিয়েছিল। এরপর স্কট আর রুথের কথায় একটা চিন্তার ছাপ ফুটে ওঠে। স্কটের স্ত্রীর প্লেন এতক্ষণে ল্যান্ড করার কথা, কিন্তু চারদিকে ব্ল্যাকআউট থাকায় প্লেনটা হয়তো অন্য কোনো রাজ্যে নেমেছে। স্কট নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, তার স্ত্রী যেখানেই থাকুক না কেন ঠিক কোনো না কোনো উপায় বের করে বাড়ি ফিরে আসবে। ওদের এই কথাবার্তার হাবভাব দেখে অ্যামান্ডার এবার বিশ্বাস হতে শুরু করে যে এরা সত্যি এই বাড়ির মালিক। বাইরের আসল পরিস্থিতি কি সেটা বোঝার জন্য ক্লে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে সে দেখে এফএম রেডিও কাজ করছে না। সে ভাবে জিপিএস দেখে রাস্তা চিনে নেবে, কিন্তু ম্যাপও পুরোপুরি ডেড। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে বিশাল বিমানের প্রচণ্ড শব্দ ভেসে আসে। ক্লে তড়িঘড়ি করে গাড়ির জানালা দিয়ে মাথা বের করে আকাশে খোঁজার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, এত জোরালো শব্দ শোনা গেলেও আকাশে কোনো বিমান দেখা যায় না। এদিকে বাড়ির ভেতরে রুথকে ধোয়ার মতো কিছু একটা টানতে দেখা যায়। দেখে মনে হয় কোনো নেশা জাতীয় জিনিস।
অন্যদিকে স্কট তার স্ত্রীকে একের পর এক মেসেজ পাঠিয়ে যাচ্ছে, কিন্তু একটা মেসেজও ডেলিভারি হয় না। ঠিক ওই সময় বাড়ির বাইরে সুইমিং পুলে অ্যামান্ডার ছেলে আর্চি মনের আনন্দে সাঁতার কাটছে। হঠাৎ সে দেখে রুথ হেঁটে আসছে। রুথকে দেখে ছেলেটার চোখ আটকে যায়, বলা যাক এক দেখাতে ক্রাশ খেয়ে বসে। ওইদিকে ক্লে গাড়ি থামিয়ে এইদিক ওইদিক দেখার চেষ্টা করছে। হঠাৎ গাড়ির রেডিও বেজে ওঠে। একটা অস্পষ্ট নিউজে শোনা যায় একদিকে দেশ জুড়ে সাইবার হামলা চলছে, আর অন্যদিকে বন্যপ্রাণীরা অদ্ভুতভাবে নিজেদের জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। কিন্তু সিগন্যাল এতটাই দুর্বল যে কথাগুলো বারবার কেটে যায়। ক্লে চারদিকে তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করে, কিন্তু পুরো এলাকা যেন শ্মশানের মতো খাকা করছে। কোনো উপায় না দেখে সে গাড়ি ঘুরিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে স্কট পাশের একটা বাড়িতে যায় পরিচিত কারো খোঁজ নিতে। সেখানে গিয়ে সে দেখে চারপাশের পরিবেশটা কেমন যেন থমথমে আর রহস্যময়। বারান্দার ফুলের টবগুলো সব ভেঙে চুরমার হয়ে পড়ে আছে। ঠিক কি ঘটেছে কিছুই তার মাথায় ঢোকে না। বাড়িতে তখন আর্চি আর রোজের মধ্যে কথা কাটাকাটি চলছে। রোজ তার ভাইকে ওই শত শত হরিণের কথা বলে, কিন্তু আর্চি বিষয়টাকে পাত্তাই দেয় না। মজা করে বলে, জঙ্গলে থাকলে হরিণ তো আসবেই, এতে অবাক হওয়ার কি আছে। রোজ তখন বেশ গম্ভীর হয়ে জবাব দেয়, আমি জানি না কেন, তবে হরিণগুলোকে দেখে মনে হলো ওরা আমাদের কিছু একটা বোঝাতে চাইছে। এরপর সে জেদ ধরে বসে যে হরিণগুলোকে সে আবার দেখতে যাবে এবং জঙ্গলের দিকে হাঁটা দেয়। এদিকে স্কট পাশের বাড়িটায় আরো ভালো করে নজর দিতে গিয়ে দেখে জানালার সব কাঁচ ভাঙা। বোঝা যাচ্ছে কেউ জোর করে ভেতরে ঢুকেছে। আর জঙ্গলের ভেতরে আর্চি আর রোজ হরিণ খুঁজতে খুঁজতে একটা ছোট্ট তাঁবু দেখতে পায়। আর্চি সাহস করে রোজকে ডাকে তাঁবুর ভেতরে কি আছে সেটা দেখার জন্য। ঠিক একই সময় স্কট ওই ভাঙা বাড়ির কার পার্কিং এর কাছে একটা বক্স খুঁজে পায়। বক্সটা খুলতেই ভেতরে একটা বড়সড় স্যাটেলাইট ফোন পায়, কিন্তু সাধারণ নেটওয়ার্ক তো দূরের কথা, ওই স্যাটেলাইট ফোনেও কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে ক্লে হঠাৎ দেখে একজন মহিলা হন্তদন্ত হয়ে তার দিকে দৌড়ে আসছে। মহিলাটি পাগলের মতো স্প্যানিশ ভাষায় কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। সে অনেক চেষ্টা করেও মহিলার কথার কিছুই বুঝতে পারে না। উপায় না দেখে সে বাধ্য হয়ে মহিলাটিকে ওখানেই ফেলে গাড়ি চালিয়ে চলে যায়। আর পেছনের মিররে দেখা যায় মহিলাটি তখনও গাড়ির পেছনে দৌড়াচ্ছে। অন্যদিকে স্কট তখন পাশের একটা বাড়ি ঘুরে দেখছে। হঠাৎ তার চোখে পড়ে একটা ঘড়ি। সে যখন ঘড়িটা তুলতে যায় দেখে সেটার সাথে একটা মানুষের কাটা হাত লেগে আছে। ঠিক ওই সময় ক্লে দেখে আকাশ দিয়ে একটা বিমান যাচ্ছে, আর সেখান থেকে নীল রঙের কি যেন নিচে ফেলা হচ্ছে। সে ভাবে এগুলো হয়তো কোনো ক্ষতিকর রাসায়নিক পাউডার। ভয়ে সে তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে পালাতে শুরু করে। অন্যদিকে স্কট সমুদ্র সৈকতে গিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। গতকালও যেখানে মানুষ মনের আনন্দে খেলছিল, আজ পুরো সৈকত জুড়ে শুধু লাশ আর লাশ। হঠাৎ আকাশ থেকে একটা আস্ত বিমান সোজা সৈকতের বালিতে এসে আছড়ে পড়ে। বিকট বিস্ফোরণে সব চুরমার হয়ে যায়। বুঝতে পারে আকাশ থেকে পড়া ওই লাল জিনিসগুলো কোনো বিষাক্ত পাউডার নয়, ওগুলো আসলে আকাশ থেকে ফেলা ছোট ছোট লাল রঙের লিফলেট। এর মধ্যে রোজ বুঝতে পারে বনের হরিণগুলো কেন পালাচ্ছিল। ওর আগে বড় কোনো বিপদের আঁচ পেয়েছিল, কিন্তু তার ভাই আর্চি এসব একদমই বিশ্বাস করতে চায় না। পরের দৃশ্যে দেখা যায় একটা ট্যাবলেটে ফ্রেন্ডস সিরিজের শেষ এপিসোডটা লোড হতে গিয়ে আটকে আছে। অ্যামান্ডা বলে, আমার মেয়ে রোজ এই সিরিজটা দেখার জন্য পাগল, কিন্তু স্কটের মেয়ে রুথ সিরিজটা দেখলেও সে অতটা আসক্ত নয়। তার মতে ফ্রেন্ডস সিরিজে যা দেখানো হয় তা বাস্তবের সাথে একেবারে মেলে না। কথার মাঝেই তারা খেয়াল করে যে ছেলেমেয়ের আশেপাশে নেই। বড় ছেলে আর্চি তখন বনের ভেতর ঘুরছিল। হঠাৎ তার পায়ে কি একটা পোকা কামড়ে দেয়, কিন্তু সে সেটাকে পাত্তা না দিয়ে ছেড়ে ফেলে। ওইদিকে রোজ হঠাৎ একটা হরিণ দেখতে পায়। সে ভাইকে ডেকে বলে, দেখো একটা হরিণ। কিন্তু আর্চি তখন ফোনে এতটাই মগ্ন যে সে তাকানোর আগেই হরিণটা পালিয়ে যায়। কিছুক্ষণ পর স্কট রীতিমতো আতঙ্কিত অবস্থায় বাড়ি ফেরে। তার চোখ মুখে ভয়ের ছাপ থাকলেও সে কাউকে সেটা বুঝতে দেয় না। সে রুথকে অন্য একটা জামা আনতে বলে। রুথ চলে গেলে স্কট অ্যামান্ডাকে সত্যি কথাটা বলে। সে জানায় শেয়ার বাজারে যেমন প্যাটার্ন দেখে বোঝা যায় দাম বাড়বে কিনা, তেমনই চারপাশের অবস্থা দেখে সে আগে থেকে বুঝতে পেরেছিল যে ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে অ্যামান্ডা অদ্ভুত কিছু একটা টের পায়। হঠাৎ বুম বুম করে একটা বিকট শব্দ হয়, আর তার সাথে শুরু হয় কান ফাটানো এক তীব্র আওয়াজ। অ্যামান্ডার স্কট যন্ত্রণায় নিজেদের কান চেপে ধরে। বনের ভেতরে আর্চি আর রোজও এই শব্দের চোটে মাটিতে বসে পড়ে। শব্দটা এতটাই ভয়ঙ্কর যে সহ্য করা যাচ্ছিল না। এই অসহ্য যন্ত্রণার মধ্যেই অ্যামান্ডা তার বাচ্চাদের খুঁজতে বনের দিকে দৌড় দেয়। সে দেখে শব্দের তীব্রতায় গাছের পাতাগুলো ঝরঝর করে নিচে পড়ছে। এক পর্যায়ে সে আর এগোতে পারে না, কান চেপে মাটিতে বসে পড়ে। তবে কিছুক্ষণ পর শব্দটা নিজে থেকে থেমে যায়। শব্দ থামার পর
অ্যামান্ডা বাচ্চাদের নিয়ে রান্নাঘরে আসে। আর্চি তার বাবার কথা জিজ্ঞেস করলে অ্যামান্ডা তাকে সান্ত্বনা দেয়। বাচ্চাদের উপরে পাঠিয়ে দিয়ে অ্যামান্ডা আর স্কট সিরিয়াস আলোচনায় বসে। অ্যামান্ডা তখন স্কটের দেখা সে প্লেন ক্র্যাশের কথা তোলে। স্কট বেশ বিরক্ত হয়, কারণ সে চায়নি তার মেয়ে রুথ এসব শুনে ভয় পাক। ঠিক তখনই রুথ সরাসরি অ্যামান্ডাকে জিজ্ঞেস করে বসে, আপনি কি আমাদের বিশ্বাস করছেন না, কারণ আমরা কৃষ্ণাঙ্গ? অ্যামান্ডা এই কথায় একদম চুপ হয়ে যায়। হঠাৎ তার কিছু একটা মনে পড়ে। সে জানায় গতরাতে সুপারমার্কেটে সে ড্যানি নামের এক লোককে দেখেছিল। কাউবয় টুপি পরা লোকটা প্রচুর জলের বোতল আর দরকারি জিনিসপত্র কিনে জমা করছিল। অ্যামান্ডার মনে হয় ওই লোকটা হয়তো আগে থেকেই জানতো যে এমন একটা বিপদ আসতে চলেছে। স্কট জানায় ড্যানি এই এলাকার একজন নামকরা কন্ট্রাক্টর। এমন সময় ক্লে গাড়ি নিয়ে বাড়িতে ফেরে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো ভূত দেখেছে। সে সবাইকে জানায় যে আকাশ থেকে লাল রঙের কাগজগুলো ফেলা হচ্ছে, আর সে একটা কুড়িও এনেছে। কাগজের একপাশে একটা সাপের ছবি আর অন্য পাশে অচেনা ভাষায় কিছু লেখা। আর্চি কাগজটা দেখে বলে ওঠে সে একটা ভিডিও গেমে এই সাপের ছবিটা দেখেছিল। গেমের ভাষায় এর মানে হলো ডেড টু আমেরিকা, বা আমেরিকাকে ধ্বংস করার বার্তা। অবস্থা সুবিধান্বয় দেখে অ্যামান্ডার ক্লে ঠিক করে তারাই বাড়ি ছেড়ে ক্লের বোনের বাড়ি নিউ জার্সিতে চলে যাবে। স্কট তাদের বারবার বারণ করে, কিন্তু তারা কারো কথা শোনে না। গাড়ি নিয়ে কিছু দূর যাওয়ার পরই তারা দেখে রাস্তা জুড়ে শত শত নতুন টেসলা গাড়ি দাঁড়িয়ে আছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো গাড়িগুলোতে কোনো ড্রাইভার নেই। হঠাৎ করে গাড়িগুলো নিচ থেকে চলতে শুরু করে আর একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে পুরো রাস্তা ব্লক করে দেয়। আসলে হ্যাকাররা টেসলা গাড়ির অটো পাইলট বা নিজে নিজে চলার সিস্টেমটা হ্যাক করে নিয়েছিল। ক্লে কোনো মতে গাড়ি চালিয়ে সে গাড়ির পাহাড় থেকে নিজেদের জীবন বাঁচিয়ে বেরিয়ে আসে, কিন্তু সামনের রাস্তা পুরোপুরি বন্ধ থাকায় তারা বাধ্য হয়ে আবার সে ভাড়া বাড়িতে ফিরে আসে। পুরনো বাড়িতে ফিরে আসার পর তারা বুঝতে পারে পালানোর আর কোনো উপায় নেই। এদিকে এসবের মাঝেও রোজের মাথায় একটাই চিন্তা, সে তার প্রিয় টিভি সিরিজ ফ্রেন্ডসের শেষ এপিসোডটা কিছুতেই দেখতে পারছে না। সে বারবার চেষ্টা করে যাচ্ছে। সবাই যখন নিজেদের জীবন বাঁচানোর ভয়ে অস্থির, রোজ তখন বনের সেই হরিণগুলোকে নিয়ে ভাবছে। হঠাৎ সুইমিং পুলের দিক থেকে অদ্ভুত একটা শব্দ আসে। ক্লে আর স্কটের মেয়ে রুথ সেখানে ছুটে যায়। গিয়ে দেখে এক অবাক করা দৃশ্য। জলের মধ্যে এক চাক রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। এই এলাকায় সাধারণত এমন হাঁস দেখা যায় না। প্রকৃতির এই অদ্ভুত পরিবর্তনের কারণে ওরা হয়তো পথ হারিয়ে এখানে চলে এসেছে। এরপর বাড়ির ভেতরে স্কট তার পুরনো কিছু গান বাজাতে শুরু করে। মন খারাপ কাটাতে তারা একটু ডান্স করে আর আবেগের বশে একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু পরক্ষণেই তারা বুঝতে পারে বিষয়টা ঠিক হচ্ছে না, তাই দ্রুত দূরে সরে যায়। স্কট তার নিখোঁজ স্ত্রীর কথা ভেবে কেঁদে ফেলে। ঠিক তখনই আবার সে ভয়ঙ্কর তীক্ষ্ণ শব্দটা বাজতে শুরু করে। শব্দের তীব্রতা এত বেশি যে বাড়ির জানালার কাছ থেকে শুরু করে বাথরুমের আয়না পর্যন্ত সব ভেঙে চুরমার হয়ে যায়। জানালার বাইরে রাজহাঁসগুলো ভয় পেয়ে উড়ে পালায়। বিদ্যুৎ নেই, তাই মোমবাতি জ্বালিয়ে তারা রাতটা পার করে। রাতে আকাশের চাঁদের দিকে তাকালে মনে হয় যেন চন্দ্রগ্রহণের মতো অদ্ভুত এক অন্ধকার নেমে এসেছে। পরদিন সকালে শুরু হয় এক নতুন আর ভয়ঙ্কর বিপদ। বড় ছেলে আর্চির দাঁতগুলো হঠাৎ করে নড়তে শুরু করে। সে মুখে হাত দিতেই 3টে দাঁত খুলে তার হাতে চলে আসে। আর্চির মনে পড়ে বনের ভেতরে সে পোকা কামড়ানোর কথা। এটা কি সেই পোকার বিষের কারণে হচ্ছে? সে যতই দাঁতগুলো ধরছে সামনের দাঁতগুলো ততই খসে খসে পড়ছে। মা অ্যামান্ডা চিৎকার করে তাকে দাঁত টানতে বারণ করে, কিন্তু সেগুলো এমনিতেই পড়ে যাচ্ছে। ছেলের এই বিভৎস অবস্থা দেখে ক্লে তো ভয়ে পাগল হয়ে যায়। পরিস্থিতি আরও খারাপ হয় তখন যখন আর্চি হঠাৎ রক্তবমি করতে শুরু করে। অ্যামান্ডার ক্লে বুঝতে পারে ছেলেকে বাঁচাতে হলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। আর্চি জানায় তার শরীর মোটামুটি ঠিক আছে, কিন্তু দাঁতগুলো কেন এভাবে পড়ছে সে বুঝতে পারছে না। অ্যামান্ডা তখন সবাইকে সে জঙ্গলের পোকা কামড়ানোর কথাটা খুলে বলে, কিন্তু রাস্তার যে অবস্থা তাতে গাড়ি নিয়ে কোথাও যাওয়ার উপায় নেই। তখন স্কট একটা বুদ্ধি দেয়। সে কন্ট্রাক্টর ড্যানির কাছে যাওয়ার কথা বলে। ড্যানি খুবই বুদ্ধিমান লোক। সে আগে থেকে বিপদের কথা ভেবে অনেক খাবার আর ঔষধ মজুদ রেখেছে, তাই তার কাছে গেলে হয়তো অ্যান্টিবায়োটিক পাওয়া যেতে পারে। এর মধ্যে আরেকটা বিপদ এসে হাজির। রোজকে কোথাও পাওয়া যাচ্ছে না। অ্যামান্ডার রুথ মিলে রোজকে খুঁজতে বনের দিকে যায়। অন্যদিকে আর্চিকে নিয়ে ক্লে আর স্কট রওনা দেয় ড্যানির বাড়ির দিকে। যাওয়ার আগে স্কট তার মেয়ে রুথকে বলে যায় সে যেন 1 ঘন্টার একটা টাইমার সেট করে রাখে, কারণ 1 ঘন্টার মধ্যেই তারা ফিরে আসবে। তারা যখন ড্যানির বাড়ির সামনে পৌঁছায় দেখে ড্যানি বন্দুক হাতে জানলা দিয়ে পাহারা দিচ্ছে। ড্যানি তাদের বাড়িতে ঢুকতে দেয় না। সে বন্দুক উঁচিয়ে বলে এখান থেকে এক্ষুনি চলে যাও। স্কট তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা খুব বিপদে পড়েছে। আর্চির দাঁত পড়ে যাওয়ার কথাও সে জানায়। তখন ড্যানি একটা অদ্ভুত কথা বলে। সে জানায় কিউবাতেও নাকি একবার এমন হামলা হয়েছিল। সেখানেও এক বিকট শব্দের কারণে মানুষের দাঁত পড়ে যাওয়ার সমস্যা দেখা দিয়েছিল। ড্যানির মতে
আমেরিকাকে ভেতর থেকে ধ্বংস করার জন্যই এই সুপরিকল্পিত হামলা করা হয়েছে। ড্যানি কোনোভাবেই সাহায্য করতে রাজি হয় না। সে পরিষ্কার জানিয়ে দেয় এই বিপদের সময় সে শুধু নিজেকে আর নিজের পরিবারকে বাঁচাবে। ড্যানি তখন মুখের ওপর না করে দেয়। পরিস্থিতি তখন বেশ গরম হয়ে ওঠে। তখন ক্লে কান্না ভেঙে পড়ে। সে ড্যানির কাছে হাত জোড় করে বলে, আমার 16 বছরের ছেলের জীবনটা বাঁচান, আমি আপনার পায়ে পড়ছি। অন্যদিকে বনের ভেতরে অ্যামান্ডা আর রুথ ছোট মেয়ে রোজকে খুঁজতে খুঁজতে একটা পুরনো কুড়েঘরের কাছে পৌঁছায়। হঠাৎ রুথ দেখে তাদের চারপাশে শত শত হরিণ জড়ো হয়েছে। হরিণগুলো একদৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। হরিণগুলো ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তখন অ্যামান্ডা আর রুথ নিজেদের সবটুকু শক্তি দিয়ে জোরে চিৎকার করতে শুরু করে। তাদের চিৎকারে হরিণগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। হাঁপ ছেড়ে বেঁচে দুজন একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এইদিকে ড্যানি যখন বন্দুক উঁচিয়ে তাদের চলে যেতে বলে, তখন স্কটও তার পকেট থেকে বন্দুক বের করে ড্যানের দিকে তাক করে। দুই বন্দুকের মাঝখানে দাঁড়িয়ে ক্লে সবাইকে শান্ত করার চেষ্টা করে। সে আবার ড্যানের কাছে কান্নাকাটি করতে থাকে। ক্লের এই করুণ অবস্থা দেখে ড্যানের মন কিছুটা গলে যায়। শেষ পর্যন্ত সে $1000 বিনিময়ে ঔষধের বড় একটা বক্স দিতে রাজি হয়। ড্যানি তখন তার সন্দেহের কথা জানিয়ে বলে, এর পেছনে হয়তোবা কোরিয়ান বা চীন আছে। অন্যদিকে বনের ভেতরে সাইকেলের টায়ারের দাগ ধরে অ্যামান্ডার রুথ সামনে এগোতে থাকে। রুথের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। সে বারবার ঘড়ি দেখছে, কারণ তার বাবা কথা দিয়েছিল ঠিক 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে। অন্যদিকে ড্যানির কাছ থেকে ওষুধ নিয়ে ফেরার পথে স্কট ক্লের কাছে একটা ভয়ঙ্কর সত্যি ফাঁস করে। মিলিটারিতে খুব উঁচু পদে কাজ করে এমন এক ক্লায়েন্ট আছে তার। সেই লোকটার কাছ থেকেই স্কট একটা গুপ্ত সামরিক কৌশলের কথা শুনেছিল। কোনো দেশকে ভেতর থেকে একেবারে শেষ করে দেওয়ার জন্য মিলিটারি 3টা ধাপের একটা ছক কষে। প্রথম ধাপ হলো আইসোলেশন বা আলাদা করে দেওয়া। ইন্টারনেট, ফোন, স্যাটেলাইট সব যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। মানুষ যেন বাইরের পৃথিবীর কিছুই জানতে না পারে। মুভির শুরু থেকে তাদের সাথে ঠিক এটাই হচ্ছে। দ্বিতীয় ধাপ হলো সিনক্রোনাস ক্যাওস বা পরিকল্পিত বিশৃঙ্খলা। এই ধাপে আকাশ থেকে লাল লিফলেট ফেলে বা ভুল খবর ছড়িয়ে মানুষকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া হয়। সাথে থাকে কান ফাটানো বিকট শব্দ। এতে মানুষ আতঙ্কে পাগল হয়ে যায় আর একে অপরকে সন্দেহ করতে শুরু করে। ঠিক যেমন ড্যানি সাধারণ মানুষ হয়েও নিজের প্রতিবেশীর দিকেই বন্দুক তাক করেছিল। আর তৃতীয় ধাপ হলো সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ। যোগাযোগ বন্ধ, চারদিকে চরম আতঙ্ক তৈরি করা। এমন অবস্থায় মানুষ সেরফ বেঁচে থাকার জন্য একে অপরকে খুন করতে শুরু করে। স্কট বুঝতে পারে আমেরিকা হয়তো অন্য কোনো দেশের জন্যই এই প্ল্যান বানিয়েছিল, কিন্তু এখন তাদের শত্রুরাই সেই একই প্ল্যান কাজে লাগিয়ে আমেরিকাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এটা কোনো সাধারণ হামলা নয়, এটা একটা সাইবার যুদ্ধ। শুধু সফটওয়্যার হ্যাক করেই পুরো দেশকে পঙ্গু করে দেওয়া হয়েছে। ঠিক তখনই বনের ভেতরে অ্যামান্ডার রুথ এমন কিছু দেখে যা দেখে তাদের রক্ত হিম হয়ে যায়। অ্যামান্ডা দেখে দূরে পুরো শহর দাউ দাউ করে জ্বলছে। আকাশে বিশাল কালো ধোঁয়ার মেঘ, মানে সেই তৃতীয় ধাপ বা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। দূরে বড় বড় বিস্ফোরণ হচ্ছে। অন্যদিকে রোজকে দেখা যায় সে সাইকেল চালিয়ে পাশের একটা ফাঁকা বাড়িতে চলে যায়। সবাই যখন তাকে খুঁজতে হয়রান, রোজ তখন সে ফাঁকা বাড়ির কিচেনে বসে মনের শোকে চিপস আর স্ন্যাক্স খাচ্ছে। খাওয়া শেষ করে সে বাড়ির বেসমেন্টের দিকে যায়। সেখানে একটা বিশাল লোহার ভারী দরজা দেখতে পায় সে। রোজ টান দিতেই সেটা খুলে যায় আর সে ভেতরে ঢোকে। রোজ আসলে একটা বাংকার বা প্যানিক রুমে ঢুকে পড়েছে। ভেতরে ঢুকতেই রোজ অবাক হয়। সেখানে বছরের পর বছর বেঁচে থাকার সব ব্যবস্থা আছে। থরে থরে সাজানো খাবার আর পানির বিশাল ট্যাঙ্ক। রোজ সেখানে একটা ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম দেখতে পায়। স্ক্রিনে ভেসে উঠেছে ভয়ঙ্কর সব খবর। হোয়াইট হাউস থেকে শুরু করে আমেরিকার বড় বড় শহরগুলোতে হামলা হচ্ছে। এমনকি পারমাণবিক তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। বারবার বলা হচ্ছে সবাই যেন দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যায়, কিন্তু রোজের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার কাছে বাইরের এই ধ্বংসলীলার চেয়েও নিজের প্রিয় টিভি সিরিজ বেশি দামি। সে দেখে সেখানে প্রচুর সিনেমা আর ডিভিডির কালেকশন আছে। আর সেখানে খুঁজতে খুঁজতে সে পেয়ে যায় তার স্বপ্নের ফ্রেন্ডস সিরিজের ডিভিডি। সে দেরি না করে একদম শেষ এপিসোডের ডিস্কটা প্লেয়ারে ঢুকিয়ে দেয়। বাইরে যখন পৃথিবী ধ্বংস হচ্ছে, সবাই যখন বাঁচার জন্য লড়ছে, রোজ তখন শান্তিতে বাংকারে বসে তার প্রিয় সিরিজের শেষ এপিসোডটি দেখতে শুরু করে। আর রোজ হরেন খুঁজতে খুঁজতে ভাগ্যক্রমে এই স্বর্গে এসে পৌঁছে যায়। বাংকারের দরজাটা অটোমেটিক। একবার ভেতরে ঢুকে পড়লে বাইরে থেকে সেটা আর খোলা যায় না। রোজ নিজের অজান্তেই নিজেকে একটা নিরাপদ দুর্গে বন্দী করে ফেলেছে, যেখানে সে হয়তো আগামী কয়েক বছর খুব আরামে বেঁচে থাকবে। কিন্তু বাইরে থাকা তার পরিবার, তাদের ভাগ্য এখন শুধুই অনিশ্চিত মৃত্যুর দিকে এগোচ্ছে। আর এভাবেই লিভ দ্য ওয়াইল্ড বিহাইন্ড মুভিটা শেষ হয়।